আসছি বাস্তুজনিত সমস্যা নিয়ে। হ্যাঁ বন্ধু, অনেকেই প্রশ্ন করেন আমার ঘরটি কোন স্থানে করব, কিরকম জমিটা হওয়া উচিত, কোন দিকে তার মুখ হওয়া উচিত, মেন গেটটা কোথায় হওয়া উচিত, মেন গেটটা কি রকম হওয়া উচিত, কোন ঘর কি ধরনের রং হওয়া উচিত, আমার খাটের মাথাটা কোন দিকে রাখবো, আমি খাটটা কোথায় বসাবো, আলমারিটা কোথায় বসাবো, আমার চেয়ার পড়বার চেয়ার টেবিলটা কোথায় বসাবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম মানুষের প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনাকে আমি দেব। ছোট্ট ভিডিও, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং আপনার সন্তান সন্ততি যাতে প্রতিষ্ঠা পায় এবং আপনি যাতে নিজে প্রতিষ্ঠা পান, আপনার সংসারে যাতে শান্তি থাকে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখতে থাকুন। ঈশান কোণ সর্বদাই পবিত্র রাখুন, অন্যথায় গৃহে বসবাসকারীর শারীরিক অসুস্থতা এবং মানসিক বিধ্বস্ততা কোনোভাবেই দূর হবে না, দিন দিন দরিদ্রতায় ডুবে যাবেন। যারা সন্তান সন্ততির মঙ্গল কামনা করেন, অর্থাৎ সৌভাগ্যবান আজ্ঞাকারী মেধাবী সন্তানের জন্ম দিতে চান, তারা গর্ভবতীকে কোনোভাবেই ঈশান কোণে শুতে দেবেন না বা কোনো রকম করে ঘুমোতে দেবেন না। আরেকটা কথা, এই ঈশান কোণে যদি মাথা রেখে আপনি ঘুমান বা আপনার গর্ভবতী স্ত্রীকে ঘুমাতে দেন, তাহলে অনেক সময় কিন্তু আপনার গর্ভপাতও ঘটতে পারে। শোবার ঘরে কোনোভাবেই খোলা আয়না রাখবেন না। আয়না তো নিশ্চয়ই প্রয়োজন যাদের একটি মাত্র ঘর। অনেক মানুষ আছে যারা একটি মাত্র ঘরে বসবাস করেন, তাদের কাছে অর্থ নেই বড় ঘর বা দু তিনটে ঘর নেবার মতন, ভাড়া নেবার মতন বা কিনবার মতন। একটি ঘর, তারা আয়না অবশ্যই রাখুন, শোবার ঘরেই রাখুন, কিন্তু আয়নাটি ব্যবহার করবার সঙ্গে সঙ্গে কোনো কাপড় দিয়ে আয়নাটি ঢেকে দিন, অন্যথায় আপনার সংসারে অশান্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই। অনেকেই ফ্ল্যাটে থাকেন, পায়খানা পাত্র খুব সুন্দর তৈরি করেছেন, সুন্দর সুন্দর কল লাগিয়েছেন, সুন্দর টাইলস লাগিয়েছেন, লোককে দেখাতে ইচ্ছা হয়, কিন্তু যতই সুন্দর হোক না কেন কোনোভাবেই পায়খানা বাথরুমের দরজা খোলা রাখবেন না, কারণ সেখান থেকে কিছু নেগেটিভ এনার্জি নির্গত হয়, যেটা আপনার সংসারকে ডুবিয়ে দেবে এবং দারিদ্রতায় ডুবে যাবেন। উত্তর বা পশ্চিম দিকে মুখ করে কখনোই কোনো গৃহবধূকে বা নতুন নববধূকে রান্না করতে দেবেন না। হ্যাঁ, এতে কিন্তু আপনার নানা রকম অশান্তি দেখা দিতে পারে এবং নানা রোগে জর্জরিত হয়ে যেতে পারে। সর্বপ্রথম অ্যাটাক হবে আপনার সুগার, সেই সঙ্গে প্রেশার। মিলিয়ে নেবেন। যারা উত্তর দিকে বা পশ্চিম দিকে মুখ করে রান্না করেন, তারা সুগার বা প্রেশারের রোগে জর্জরিত, সে আপনার যে বয়সী হোক না কেন। অগ্নিকোণে অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণে কখনোই পায়খানা বাথরুম, বিশেষ করে বাথরুম করবেন না, এতে আপনার টেম্পারমেন্ট কমে যাবে। অফিস কাচারিতে, পাড়া গ্রামে বা যেখানেই হোক না কেন, আপনাগুলোকে পাত্তা দেবে না, সবাই আপনাকে হেয় তুচ্ছ করবে। মিলিয়ে নেবেন কথাটা, যাদের বাড়িতে আছে তারা মিলিয়ে নেবেন। কোনো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ব্যক্তির পরামর্শে ঘরের রং চেঞ্জ করবেন না, কোনো ঘন্টা, পুতুল ইত্যাদি বাড়িতে আনবেন না, কারণ এতে আপনার সংসারে কলহ বৃদ্ধি হতে পারে, অশান্তি বৃদ্ধি হতে পারে, সে সঙ্গে দারিদ্রতা আসতে পারে। তাই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তি অনেক কিছু বলবে, নানা রকম, এদের কথাবার্তা শুনলে আপনি পাগল হয়ে যাবেন, বাপরে বাপ এত জ্ঞানী মানুষ, কিন্তু কি বলবো। যাই হোক, হঠাৎ করে ঘরের রং বদলাবেন না, আর কোনো রকম আসবাবপত্রের অবস্থান বদল করবেন না, সেই সঙ্গে ঘন্টা, নানা রকম জিনিসপত্র ইত্যাদি আনবেন না, এতে আপনার কিন্তু দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে কোনো মূর্তি হঠাৎই ঘরে রাখবেন না, এতে আপনার সাংসারিক কলহ বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে নানা রকমভাবে আর্থিক অনটন দেখা দিতে পারে।
কোনো রকম অজ্ঞ, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তান্ত্রিকরূপী ব্যবসায়ীর মতানুযায়ী বাড়িতে হট করে কোনো রকম হোম ইত্যাদি করবেন না বা করাবেন না। আরেকটা কথা, না জেনে না বুঝে হঠাৎই কারোর যজ্ঞে অগ্নাহুতি অর্থাৎ আহুতি দেবেন না। এতে কিন্তু আপনার নানা রকম সমস্যা দেখা দিতে পারে, ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে এবং দারিদ্রতায় ডুবে যেতে পারেন। সর্বদাই দক্ষিণ দিকে মাথা করে ঘুমাবার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। লক্ষ্য রাখবেন, কখনোই কোনো বিদ্যার্থী কোনোভাবেই যেন দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে পড়তে না বসে। বাচ্চাকে অবশ্যই শাসন করুন, কিন্তু সেই শাসনের মধ্যে যেন আন্তরিকতা থাকে। ও যেন বুঝতে পারে যে আমাকে শাসন করছে আমার এই অপরাধের জন্য, আমার এই অপরাধটা করা উচিত হয়নি। এটা ওকে বুঝিয়ে দিয়ে তারপরে শাসন করুন, বা শাসন করে এটা বুঝাবেন যে তোমাকে আমি এই জন্যে শাসন করছি। আরেকটা কথা মনে রাখবেন যে ছেলেরা, আর আরেকটা কথা, ওদের সাথে সবসময় বন্ধুর মতন মিশে ওদের মন থেকে ওদের মনের কথাটা উকড়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি চেষ্টা করুন যাতে ওদের মনে কি চলছে সেটা আপনি জানতে পারেন। এটা মায়েদের কর্তব্য, বাবারা পারবেন না। যাদের মা নেই সেই সমস্ত ব্যথিত মানুষকে বলবো আপনি চেষ্টা করুন, আর যদি মা থাকে তাহলে মাকে বলবো আপনি আপনার ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো মিশুন। আরেকটি কথা, ক্লাস 7 থেকে মেয়েরা এবং 8 থেকে ছেলেরা বিপথগামী হয়ে থাকে। বিপদ না, বিপথ মানে অন্য পথে চলে যায়। তার মনের মধ্যে তখন তার জীবনে যৌবন আসে, তো সে নানা রকম দুশ্চিন্তা করে, তার মনের মধ্যে নানা রকম স্বপ্নের উদয় হয় এবং এই স্বপ্নই তাকে বিপথে নিয়ে যায়। তাই আবার বলছি, প্রতিটি মাকে বলছি, বেশি শাসন করবেন না, বেশি গার্ড দেবেন না। ওর মনের মধ্যে ঢুকবার চেষ্টা করছে, ছেলে হোক বা মেয়ে হোক। আর মেয়েদেরকে ক্লাস 7 থেকে আর ছেলেদেরকে ক্লাস 8 থেকে লক্ষ্য রাখুন। যদি ফোন থাকে তাহলে ফোনের মধ্যে রেকর্ডিং চালু করে দিন, ওকে বুঝতে দেবেন না যে ফোনে রেকর্ডিং রয়েছে। ও যখন থাকবে না তখন ওর ফোনে যে ফোনগুলো এসছে, যে কলগুলো এসছে, সেই কলগুলোকে এই রেকর্ডিংটা চেক করুন। যদিও এখনকার ছেলে মেয়ে অনেক অ্যাডভান্স বুঝতে পেরে যাবে যে ওর কল রেকর্ড হচ্ছে, তবে চেষ্টা করবেন যে ও কোথায় কার সাথে কথা বলছে এবং কি কথা হচ্ছে। সন্তানের শখ আহ্লাদ অবশ্যই পূর্ণ করুন, কিন্তু সামঞ্জস্য রেখে। শয়নগৃহে নিজেদের স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষের ছবি কখনোই রাখবেন না। এতে আপনাদের মধ্যে কলহ দেখা দিতে পারে। গর্ভসঞ্চার অর্থাৎ প্রেগনেন্সি আসবার সাথে সাথে যখনই আপনি কনফার্ম হচ্ছেন যে আপনি প্রেগনেন্ট, গর্ভবতী হয়েছেন, সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকান, মাটির দিকে, এবং উঁচু জায়গার থেকে নামার সময় বা সিঁড়িতে নামবার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটবার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তাতে আপনার গর্ভপাত হতে পারে। কোনো কোনো সময় গর্ভপাত হলো না, কিন্তু বিকলাঙ্গ সন্তানের জন্ম হতে পারে। এটা আমি অনুসন্ধানকালে দেখেছি। তাই সমস্ত মায়েদের বলছি, যারা গর্ভবতী হয়েছ বা গর্ভবতী হতে চলেছ, যারা ভাবছো যে আমি একটা সন্তান নেব, তাদেরকে বলছি যখনই কনফার্ম হবে যে তুমি হ্যাঁ প্রেগনেন্সি কনফার্ম, সঙ্গে সঙ্গে তুমি নিচের দিকে তাকে হাঁটবার চেষ্টা করবে। যদি আরও জানবার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসো। অবশ্যই আমি সমস্ত কিছু বলবো। আর মনে রাখবেন, জীবনে শান্তি পেতে, প্রতিষ্ঠা পেতে, সন্তান সন্ততির কৃতিত্বে বংশের নাম উজ্জ্বল করবার জন্যে যেরকম গর্ভসঞ্চারের মানে ভ্রূণের জন্ম দেওয়ার জন্য যেরকম নির্ধারণ করা উচিত, তার ভ্রূণের জন্ম দেওয়ার সঠিক দিনক্ষণ নির্ধারণ করা উচিত, ঠিক তেমনি বিয়ের আগে যৌতুক বিচার অবশ্যই বাঞ্ছনীয়।
ঠিক তেমনি জমি, বাড়ি, কারখানা, ফ্ল্যাট, গাড়ি, পুকুর, ক্লাব ইত্যাদি নির্মাণ, প্রবেশ বা কিনবার আগে অবশ্যই কোনো বিদগ্ধ বাস্তুবিদের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও হয়তো দেখা রয়েছে যে আজকের দিনটা গৃহপ্রবেশের জন্য ভালো, কিন্তু আপনার জন্য কি ভালো এটা সত্যি আপনি জানেন? ওটা আপনার জন্য ভালো, হয়তো আপনার জন্য ভালো হতে পারে, আমার জন্য খারাপ হতেই পারে। আমি সেদিনকে যে জমি কিনে নিলাম বা গৃহপ্রবেশ করলাম, জীবদ্দশায় কোনো শান্তি আসলো না বাড়িতে, সব ঠিক আছে, কিন্তু বাড়িতে শান্তি নেই। বাইরে যখন থাকছি নানা রকম আনন্দ থাকছি, বাড়িতে ঢুকবার সঙ্গে সঙ্গে নানা রকম অশান্তি জড়িয়ে পড়ছি। তাই জন্যে গৃহপ্রবেশের দিন অবশ্যই দেখবেন যে এই দিনটা গৃহপ্রবেশ আছে, এই দিন জমি আপনি গৃহ নির্মাণ শুরু করতে পারেন, জমি কিনতে পারেন ইত্যাদি ইত্যাদি, যা যে কোনো ভালো কাজ। কিন্তু শুভক্ষণটা দেখবেন। 2 নম্বর কথা, আপনার জন্য কি শুভ আছে ওই দিনটা, এটা জানবার জন্য কোনো আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, যিনি সত্যি সত্যি জ্যোতিষ জানেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসুন, আমি বলবো। তবে মাথায় রাখবেন, সেই জ্যোতিষীর কাছেই যাবেন যিনি হাত পা মুখ ইত্যাদি দেখে জ্যোতিষ বিচার করেন না। বারবার বলতে চাইছি না। যাই হোক, আর একটা কথা, এরপরে আপনাদেরকে আমি আধ্যাত্মিক সম্বন্ধে কিছু বলবো। এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখুন, কয়েক মিনিটের ভিডিও, ওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন।